হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাসের প্রথম চ্যাপ্টার ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এর কয়েকটি 4 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এর আগের ভিডিওতে আমি 2 মার্কের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি, এবার আমি 4 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব, তার সাথে তোমাদের উত্তর থাকবে। এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য তোমরা তৈরি করে রেখো। আশা করি তোমাদের পরীক্ষায় এই যে 4টে কোশ্চেন আছে, 4টে কোশ্চেনের মধ্যে একটা তোমরা অবশ্যই পাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন, টিকা লেখো, বাস্তিল দুর্গের পতন। উত্তর দেখো, ভূমিকা এইভাবে পয়েন্ট করে তোমরা লিখবে। ফরাসি বিপ্লবের গতিপথে স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক হলো এই বাস্তিল দুর্গ। এই বাস্তিল দুর্গের ধ্বংসের ঘটনা যেটা হয়েছিল 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই বাস্তিল দুর্গের পতন নামে পরিচিত। তাহলে বাস্তিল দুর্গের পতনটা বুঝতে পারলে যে বাস্তিল দুর্গের যে ধ্বংস হয়েছিল সেটাই বাস্তিল দুর্গের পতন নামে পরিচিত। এখানে তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে যে বাস্তিল দুর্গের পতন কত সালে হয়েছিল? 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই। ঠিক আছে, বাস্তিল দুর্গের পতনের কারণগুলি ছিল, দেখো, 1 নম্বর পয়েন্ট, খাদ্যাভাব। ফ্রান্সে খাদ্যের অভাব, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব ও সরকারের বৈষম্যমূলক কর নীতি জনগণকে অসন্তুষ্ট করে তুলেছিল। 2 নম্বর পয়েন্ট দেখো, ষোড়শ লুইয়ের পদক্ষেপ। ফরাসি রাজা ষোড়শ লুই জনপ্রিয় মন্ত্রী নেকারকে পদচ্যুত করেন এবং তাকে দেশ ত্যাগের নির্দেশ দেন। সালটা কত? 1789 খ্রিস্টাব্দের 11ই জুলাই। ঠিক আছে, এবং প্যারিস ও ভার্সাই এই দুটো শহরে সৈন্য মোতায়েন করার ঘটনা জনগণের মধ্যে কিন্তু অসন্তোষের সৃষ্টি করেছিল। ঠিক আছে, এবার বাস্তিল দুর্গের পতন হবে। এই দুটোই কারণ ছিল। এবার বাস্তিল দুর্গের পতন কিভাবে হয়েছিল? এই রকম পরিস্থিতিতে 14ই জুলাই প্রায় 7-8 হাজার জনতার একটি দল বাস্তিল দুর্গ আক্রমণ করে। এরপর তারা দুর্গ ধ্বংস করে বন্দীদের মুক্ত করে দেয় এবং দুর্গের অস্ত্রশস্ত্র সহ অন্যান্য সমস্ত জিনিস তারা লুট করে নেয়। গুরুত্ব কি বাস্তিল দুর্গের পতনের? গুরুত্ব কি? বাস্তিল দুর্গের পতন ছিল খুব গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এটি ছিল স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে সফল প্রতিবাদ। 2 নম্বর পয়েন্ট, এর মাধ্যমেই ফরাসি বিপ্লবের সূচনা হয়। পরে প্রশ্ন আসবো আমরা, 2 নম্বর কোশ্চেন, টেনিস কোর্টের শপথ সম্পর্কে কি জানো? ভূমিকা দেখো, ফরাসি বিপ্লবের ইতিহাসে রাজতন্ত্রের বিরুদ্ধে তৃতীয় সম্প্রদায়ের প্রথম ঐক্যবদ্ধ প্রতিবাদ ছিল এই টেনিস কোর্টের শপথ। প্রেক্ষাপট কি? টেনিস কোর্টের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় যে তৃতীয় সম্প্রদায়ের দাবি, প্রথম পয়েন্ট, স্টেটস জেনারেলের অধিবেশন শুরু হয় কত তারিখে? 1789 খ্রিস্টাব্দে 5ই মে। তো এই জেনারেলের অধিবেশন শুরু হলে কি হয় দেখো, তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা সকল সদস্যের একই কক্ষে বসা ও মাথাপিছু ভোটের দাবিতে সরব হন। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট কি? জাতীয় সভা ঘোষণা। রাজা তৃতীয় শ্রেণীর দাবি মানতে অস্বীকৃত হলে বা তৃতীয় শ্রেণীর দাবি মানতে অস্বীকার করলে 17ই জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতি নিজেদের সভাকেই জাতীয় সভা বলে ঘোষণা করে। এরপর বিরক্ত হয়ে রাজা হঠাৎ অধিবেশন কক্ষ বন্ধ করে দেন 20ই জুন। এবার টেনিস কোর্টের শপথ কি করে দেখো, এরা সভাগৃহ বন্ধ দেখে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা আন্দোলনমুখী হয়ে ওঠে। 20 জুন মিরাব্বো ও অ্যাবে সিএসের নেতৃত্বে, এই দুজনের নাম অবশ্যই তোমরা মনে রাখবে, মিরাব্বো ও অ্যাবে সিএস, এদের নেতৃত্বে কি হয়, নিকটবর্তী অব্যবহৃত ঘরের টেনিস কোর্টে সমবেত হয়ে বেইলির সভাপতিত্বে যতদিন না ফ্রান্সের জন্য একটি কার্যকরী সংবিধান তৈরি হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাবেন। এই ঘটনাই টেনিস কোর্টের শপথ নামে খ্যাত। গুরুত্ব কি? টেনিস কোর্টের শপথ ছিল খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ 1 নম্বর পয়েন্ট, রাজার বিরোধিতা। এই ঘটনাটি ছিল প্রথম প্রত্যক্ষ রাজ বিরোধিতার উদাহরণ। 2 নম্বর পয়েন্ট, সম্প্রদায়গত ঐক্য। এই সময় যাজকদের 139 জন এবং অভিজাত সম্প্রদায়ের 47 জন প্রতিনিধি তৃতীয় সম্প্রদায়ের সঙ্গে যোগ দিলে গোটা পরিস্থিতি রাজার বিরুদ্ধে চলে যায়। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট কি আছে? বুর্জুয়া বিপ্লব। শেষ পর্যন্ত রাজা ষোড়শ লুই নতি স্বীকার করেন এবং 27 জুন এক ঘোষণার দ্বারা 3 সম্প্রদায়ের
একত্রে অধিবেশন ও মাথাপিছু ভোটের দাবি মেনে নেন। এই ঘটনা বুর্জোয়া বিপ্লব নামে পরিচিত। এটা 2 মার্কের প্রশ্নও তোমাদের আসতে পারে যে বুর্জোয়া বিপ্লব কি। তাহলে বুর্জোয়া বিপ্লব কি বললাম, যে শেষ পর্যন্ত রাজা ষোড়শলুই নতি স্বীকার করেন এবং 27শে জুন এক ঘোষণার দ্বারা 3 সম্প্রদায়ের একত্রে, 3 সম্প্রদায় বলতে প্রথম স্টেট, দ্বিতীয় স্টেট এবং তৃতীয় স্টেট অর্থাৎ সম্প্রদায়ের একত্রে বা একসাথে অধিবেশন ও মাথাপিছু ভোটের দাবি মেনে নেন। এই ঘটনায় বুর্জোয়া বিপ্লব নামে পরিচিত। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর প্রশ্ন আসবে। দেখো, অসিয়ারিজম বলতে কি বোঝো, সংক্ষেপে লেখো। ভূমিকা। অসিয়ারিজম কথাটির অর্থ হলো পুরাতন ব্যবস্থা। ফরাসি বিপ্লবের আগের যুগে ফ্রান্স তথা ইউরোপের বেশিরভাগ দেশেই যে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল তাকেই অসিয়ারিজম বা পুরাতন ব্যবস্থা বলা হয়। এটা যদি 2 মার্কের প্রশ্ন আসে, অসিয়ারিজম বলতে কি বোঝো, তাহলে এইটুকুই তোমরা লিখে দেবে। ঠিক আছে, পরে দেখো এর বৈশিষ্ট্য কি। স্বৈরাচারী রাজতন্ত্র। ফরাসি রাজারা স্টেটস জেনারেল নামক জনপ্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানকে অগ্রাহ্য করে স্বৈরাচারী শাসন চালাতেন। পঞ্চদশ লুই আবার কি বলতেন, যে আমি রাষ্ট্র। 2 নম্বর পয়েন্ট দেখো, দৈব রাজতন্ত্র। ফ্রান্সের রাজারা দৈব রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন এবং নিজেদেরকে দেবতার প্রতিনিধি বলে প্রচার করতেন। জনগণের কাছে তারা জবাবদিহি করতে বাধ্য নন, অর্থাৎ কোনো কাজের জন্য তাদেরকে জবাব দিতেন না। চতুর্দশ লুই, পঞ্চদশ লুই ও ষোড়শ লুই ছিলেন পুরাতন তন্ত্রের ধারক ও বাহক। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট, শ্রেণী বিভক্ত সমাজ। ফরাসি বিপ্লবের আগের যুগে ফরাসি সমাজ 3টি সম্প্রদায় বা স্টেটে বিভক্ত ছিল। সেটা হচ্ছে প্রথম সম্প্রদায় বা প্রথম স্টেট হচ্ছে যাজক, দ্বিতীয় স্টেট হচ্ছে অভিজাত এবং তৃতীয় স্টেট হচ্ছে সাধারণ মানুষেরা। 4 নম্বর পয়েন্ট, সুবিধাভোগী শ্রেণী। যাজক ও অভিজাত শ্রেণী সংখ্যায় নগণ্য হয়েও বা খুব কম হয়েও সমাজে ও রাষ্ট্রে সব সুবিধাটাই তারা পেতেন। সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ বা যারা ছিল তৃতীয় সম্প্রদায় অর্থাৎ সাধারণ মানুষেরা, এরা সংখ্যায় 97%-রও বেশি ছিল। তো তারা কিন্তু সুযোগ সুবিধাহীন ছিল এবং সব রকমের নাগরিক দায়িত্ব পালন করেও সমাজ বা রাষ্ট্রের কাছে তারা গুরুত্বহীন ছিল। ঠিক আছে, উপসংহার দেখো, ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে পুরাতনতন্ত্রের অবসানের সূচনা হয় এবং এই বিপ্লবের পরবর্তী 5 বছরের মধ্যে এই ব্যবস্থা একেবারেই অবলুপ্ত হয় বা হারিয়ে যায়। 4 নম্বর এবং শেষ প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি বিশ্লেষণ করো। বা এখানে প্রশ্ন আসতে পারে তোমাদের যে বিপ্লবের পূর্বে ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। এটা ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন কেন? অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন কেন? এভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো ভূমিকা দেখো, ফরাসি বিপ্লবের মূল কারণ হিসেবে এদেশের অর্থনৈতিক অবস্থা দায়ী ছিল। ইংরেজ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের মতে বিপ্লবের পূর্বে ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। এটা তোমরা ভালো করে পড়ে রাখবে যে কেন বলা হয়, এবার পড়বো আমরা। এবার দেখো পয়েন্টগুলো। রাজতন্ত্রের অমিত ব্যয়িতা। ফরাসি রাজাদের অমিত ব্যয়িতা, বিলাসিতা ফরাসি রাজকোষকে শূন্য করে তুলেছিল। রানী মেরি আতোয়ানেত, এই আতোয়ানেতের বিলাসপূর্ণ জীবনযাপন সমস্যাকে আরও জটিল করে তোলে। ঠিক আছে, নেক্সট 2 নম্বর পয়েন্ট, ত্রুটিপূর্ণ কর ব্যবস্থা। বিপ্লবের আগের ফ্রান্সের কর ব্যবস্থা ছিল যথেষ্ট ত্রুটিপূর্ণ। সাধারণত সুবিধাভোগী বিত্তশালী শ্রেণী রাষ্ট্রের করের সিংহভাগ বহন করে থাকে, কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে দেখা গেছে যে সুবিধাহীন তৃতীয় সম্প্রদায়ের মানুষদেরকেই করের প্রায় সবটাই বহন করতে হতো। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট দেখো, বিভিন্ন রকম কর। ফরাসি বিপ্লবের আগে নানা রকম প্রত্যক্ষ ও পরোক্ষ কর দেওয়ার কারণে তৃতীয় সম্প্রদায়ের মানুষের আর্থিক সংকট তীব্রতর হয়। 4 নম্বর পয়েন্ট, সরকারি কর্মচারীদের দুর্নীতি। রাজস্ব আদায়কারী সরকারি কর্মচারীরা প্রজাদের কাছ থেকে অসাধু উপায়ে বেশি হারে অত্যন্ত নিষ্ঠুরভাবে রাজস্ব আদায় করত। 5 নম্বর পয়েন্ট, রুটির জন্য দাঙ্গা। ফ্রান্সে প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন হ্রাস এবং সারা দেশে খাদ্যের অভাব ও ব্যাপক হারে মুদ্রাস্ফীতি দেখা দিলে সাধারণ মানুষ শুরু করে রুটির জন্য দাঙ্গা। ঠিক আছে, এর পরিণতি কি হয়? অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ফরাসি রাজা ষোড়শ লুই কর ব্যবস্থার পুনর্নিবাস ও অর্থনৈতিক সংস্কারের চেষ্টা করেন।
কিন্তু তিনি ব্যর্থ হন। শেষ পর্যন্ত অভিজাতদের চাপে পড়ে রাজা ষোড়শলুই 175 বছর পর ফরাসি পার্লামেন্টে স্টেটস জেনারেলের অধিবেশন ডাকলে ফরাসি বিপ্লবের সূচনা হয়। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।